আমি নিজেকে নারী ভাবি এবং হয়তোবা তথাকথিত ভাবে সেই ধরনের নারী নয়। স্কুল লাইফেই আমি দেখেছি অনেকবার আস্তে লেডিস, হ্যাঁ, এইসব স্ল্যাং ছক্কা এরকম শুনতেই হয়েছে এবং রাত হলেই আমার উপরে হেনস্থা শুরু হতো। মানে এবার আমার মেন্টাল হেলথ সাংঘাতিক তখন বাজে অবস্থা। দেখো, আমাদের মতন মানুষদেরকে না নিজেকেই সামলাতে হয়। সবাই সবকিছু যদি পারতো পৃথিবীতে, তাহলে তো পৃথিবীটাই সুন্দর হয়ে যেত। সেই সময় যে মা বলে গেলেন যে আমি তোমাকে আমার পেনশন থেকে যা পাওয়ার আমি তোমায় দেব, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। কিন্তু আজকে তুমি বুঝছো না, পরে তুমি বুঝবে। আমি ওকে বলতাম, কি রে তুই চাচুটা আন্টি হবে না কোনোদিনও? মানে আমি পরিবারের স্বীকৃতিটা পাবো না? আমি নিজেকে কোনোদিনও আমার স্বামীর জন্য তৈরি করিনি। সেই যেই আস্বাদনে আনন্দ আছে, আমার পরিপূর্ণতা আছে, সেই মানে সেইটাকে না খুব একটা কষ্ট মনে হয় না। ছেলেদের ক্ষেত্রেও দেখেছি যে বিয়ের পরে তার বউ ছাড়া অন্য কাউকে দেখতে পারবে না। আমি তো এই বয়সে অনেক ছেলে দেখি। আমার জীবনে প্রেম এসেছে। আমার ভালোবাসাকে আমি সবসময় পূর্ণভাবে রাখতেও চাই না। কারণ কি, আমি তো পূর্ণভাবে কারোর সাথে বাধা ছিলাম না। যেই সরকার বা যে রাষ্ট্র আমাকে ভদ্রতা শেখায়নি, সভ্যতা শেখায়নি, শিক্ষা শেখায়নি, তারা আমার কাছে আশা করছে বা আমার সম্প্রদায়ের কাছে আশা করছে আমাকে পোলাইট হতে হবে, ভদ্র হতে হবে, গুছিয়ে কথা বলে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু এটা তো হয়নি। আজকে আমার পডকাস্টে যিনি এসেছেন অতিথি হয়ে, তিনি আমার ভীষণ প্রিয় মানুষ। কেন বলছি? কারণ কিছু লড়াই, কিছু সংগ্রাম কিছু মানুষের কাছ থেকে শিখতে হয়। যে সংগ্রাম বা যে লড়াই আপনাকে পাথেয় করে আপনি যদি এগোতে পারেন, আপনি অনেক কিছু শিখবেন, আপনি অনেক কিছু জানবেন এবং অনেক কিছু অ্যাচিভ করবেন। তবে হ্যাঁ, সেই অ্যাচিভমেন্টটা সবসময় যে নিজের জন্য হয় তা নয়। আজকে আমার সঙ্গে রঞ্জিতা দি রয়েছেন, আর রঞ্জিতা দির অ্যাচিভমেন্টটা তার নিজের জন্য নয়। রঞ্জিতা দি, স্বাগত জানাই। কিন্তু এই যে মানে আজকে নতুন করে হয়তো রঞ্জিতা দির পরিচয় আমাকে দিতে হবে না। ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট হিসেবে রঞ্জিতা দি নিজেকে আজকে যে জায়গায় নিয়ে গেছেন, তার তো একটা লড়াই আছে, একদিনে দুদিনে তো হয়নি। কিন্তু ওই যে আমি বলছিলাম না, যে আমি জানি না রঞ্জিতা দি হয়তো আমাকে সাপোর্ট করবে এই কথাটায়, যে একার জন্য যদি লড়াই হয় সেটা একরকম, কিন্তু তুমি যদি লড়তে লড়তে দেখো যে তোমার মতো ডিপ্রাইভ আরো প্রচুর মানুষ সমাজে আছে, তখন তাদের জন্য কথা বলতে গেলে বোধহয় গর্বে বুকটা ভরে ওঠে। তোমার লড়াইটা একদম শুরু থেকে শুনি। একদম, দেখো, লড়াই বলতে আমি আবারও বলছি যে আমি নিজে জানি না যে এটা আদৌ লড়াই কি লড়াই নয়। আমার বাঁচতে হবে, এটা আমার মাথায় ছিল এবং আমি আমার মতন করে বাঁচবো। এবং সেটা পরিবার, সমাজ সবারই ঊর্ধ্বে গিয়ে, যেহেতু আমি যেই জেন্ডার আইডেন্টিটির উপরে দাঁড়িয়ে কথা বলছি, সেটা তখন স্বীকৃতই ছিল না। আজকে হয়তোবা সেটা বহু চর্চিত এবং স্বীকৃত পেয়েছে। আমি যেই সময় কাম আউট করেছি সেই সময় মানুষ ভাবতেই পারতো না। ফার্স্ট লিডারশিপ বলতেও কেউ ছিল না যে আমাকে হাত ধরে বুঝিয়ে দেবে যে না এটা ঠিক বা ভুল। কিন্তু আমার নিজের অভ্যন্তরীণ মন থেকে আমি দেখেছি যে আমি নিজেকে নারী ভাবি এবং হয়তোবা তথাকথিত ভাবে সেই ধরনের নারী নয় যেরকম নারী হয়। কারণ কি, আমি কলেজে পড়তে গিয়েও আমি নিজেকে নারী ভেবেই যেতাম, কিন্তু সমাজ আমাকে বুঝিয়ে দিল যে না, তুমি নারী নও। কারণ কি, যেহেতু জেন্ডারের জায়গায় মেল আর ফিমেল থাকে, ছোট থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে মেল আর ফিমেলটাকেই বেশি আমরা প্রেফার করি। আর তখন তো ট্রান্সজেন্ডার কথা আসেনি, এখন নয় ট্রান্সজেন্ডার রাইট পেয়েছে, আদার্স বলে ক্যাটাগরি এসছে, কিন্তু এখনো অনেক রকমের স্টিগমা, ডিসক্রিমিনেশন, ভায়োলেন্স কমিউনিটিকে ফেস করতে হয়। সেই জন্য আমাদের একটা সরকারি হোমও হয়েছে, কিন্তু আমার সময় কোন রকমেরই সুযোগ সুবিধা ছিল না। মানে আমি সারা রাত সারাদিন খুব মানে ভাবতাম, কানতাম খুব কম, কেন কি আমি কান্নাকাটিতে বিশ্বাসী নই। আমি ভাবতাম যে কি করে বাঁচবো, কেন কি স্কুলে গেছি, প্লাস পয়েন্ট ছিল যে আমার মতন সমগোত্রীয় 3-4 জন বন্ধু পেয়েছি। এবার সেটা কি হয়, অনেক সময় একটা জোট বেঁধে থাকলে সব মানুষের মধ্যে সেই আত্মনির্ভরতাটা অনেক বেশি থাকে, যে আমার একটা একটা গোষ্ঠীর মধ্যে আছি, যেটাকে এখন আমরা কমিউনিটি বলছি। তো তারা সেই 4-5টা বন্ধু ছিল যারা আমাদের মতনই। আর তখন ট্রান্স ওয়ার্ডটাও খুলে আসেনি, কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমরা একটু মেয়েলি হলাম। সেই জন্য আমাদের স্কুল লাইফেই আমি দেখেছি অনেকবার আস্তে লেডিস, হ্যাঁ, এইসব স্ল্যাং ছক্কা গান্ডু এরকম শুনতেই হয়েছে।
এবং সেটা শুনতে হতে হতে যেহেতু আমার একটু নাচ গান এসব নিয়ে আমার ছোটবেলার থেকে আহ আমি উদ্বুদ্ধ ছিলাম, সেই জন্য স্কুলেও সেখানে আমি পারফরমেন্স করতাম, টিচাররাও সেই ভালোবাসা দিত এবং খুব একটা আলাদা কেয়ার আমাকে দিত আমার টিচাররা, যে না একে একটু সব সময় দেখে রাখা হবে, কারণ কি নাচ গানটা খুব ভালো করে, স্কুলের নামটাও, আমি একটা মিশন স্কুলে পড়েছি এবং আমার সাথে যে বন্ধুরা ছিল তারাও ওরকম নাচ গান আঁকা বা কবিতাতে পারদর্শী, কিন্তু তারা সবাই এরকম একটু মেয়েলি সুলভ। এবং তখনও ট্রান্স কথাটা আসেনি বলে আমি দেখেছি যে অনেক রকমের উৎপাত মানে আমাদের সিনিয়র ছেলেরা আমাদের সাথে করেছে, কিন্তু সেগুলোকে খুব কর্ণপাত করা হয়নি, মানে আমি করিনি, কারণ কি আমি চিরকালই খুব ডাকাপোকাই ছিলাম, মানে আমি জানতাম আমি যেটা করব খুব মন দিয়ে করব, সেই জন্য ওইখান থেকে নিয়ে স্কুল লাইফটা খুব ভালো কেটেছে। কলেজ লাইফে গিয়ে যখন আমি কলেজে ভর্তি হই আশুতোষে, সেখানেও আমি অনেক ভাবে হেনস্থা হয়েছি। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় ছিল? আমি ছিলাম এলগিন রোডে, আচ্ছা এবং যেহেতু আমার বাবা কলকাতা পুলিশে ছিল, আচ্ছা আমরা কোয়ার্টার মধ্যেই থাকতাম, এবং একটা প্লাস পয়েন্ট ছিল যেই জায়গায় আমি বড় হয়েছি সেটা একদম নন্দনের পাশে, এবং সেটা একদম মানে অফিসিয়ালি একটা এরিয়া, খুব একটা রেসিডেন্সিয়াল এরিয়া নয়, সেই জন্য কোনো রকমের ডিসক্রিমিনেশন ভায়োলেন্স স্টিগমার আমাকে দেখতে হয়নি ছোটবেলার থেকে, মানে এরিয়া মানে আমার যদি পরিবেশের দিক থেকে আমাকে কোনো ভাবে মানে পুলিশ হেনস্থা হতে কোয়ার্টারে হয়নি। থাকতে? হ্যাঁ, আচ্ছা সেই জন্য আর কোনো হেনস্থা হয়নি, মা কলেজে পড়াতেন, সেই জন্য সেই ধরনের চাপটা ছিল না। চাপটা যখন শুরু হলো আমি স্কুল পেরিয়ে যখন আমি কলেজের গণ্ডিতে গেলাম, তখন কলেজে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার খুব জায়গাটা মানে আমাকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি একদমই মানানসই নয় এই কলেজের সাথে। কিন্তু লাকিলি সেখানেও আমার সমগোত্রীয় একজন বান্ধবী হলো, সে কিনা ট্রান্সম্যান, কিন্তু যেহেতু সেই কথাটা বলা হতো না, সে 2-3 বছর স্কুলের ইউনিয়ন করতো, আর তার সাথে আমার খুব বাউন্ডিংস হলো, এবং সেই বাউন্ডিংসটা এমন হলো আমরা ভাই বোনের মতন থাকতাম, কিন্তু ও নিজেকে পুরুষ ভাবতো, আমি নিজেকে মেয়ে ভাবতাম, ও আমাকে খুব গার্ড করতো যে বন্ধু বান্ধবের থেকে, এবং যেহেতু আমি খুব ডাকাপোকা ছিলাম আমাকে তারপরে কলেজেও দেখলাম যে সব জায়গাতেই সেই পজিশনস গুলো আস্তে আস্তে দিতে থাকলো, তো সেখানেও কোনো অসুবিধা হয়নি। তারপর আমি ম্যানেজমেন্টে ভর্তি হলাম, হোটেল ম্যানেজমেন্টে, এবং সেই ক্ষেত্রে আমাকে যেতে হয় চণ্ডীগড়ে। আচ্ছা এবং চণ্ডীগড়ে যখন আমি গেলাম, যেহেতু একদম পরিবেশ থেকে বেরিয়ে, কলকাতার পরিবেশ থেকে, এবং তখন আমি মুভমেন্টের কিচ্ছু জানি না, আমি জানি আমি একটু বেমানান, স্কুল কলেজের মধ্যেও যেটুকুনি আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সাধারণের থেকে আলাদা, কিন্তু অতদিনে গা সওয়া হয়ে গেছে বিষয়টা। কিন্তু যখন আমি চণ্ডীগড়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে সত্যি খুব দুর্বিষয়, কেন কি রাত হলেই আমার ভয় লাগতো এই ছেলেদের, যেহেতু আমি স্কুল কলেজে কি হয় আমি বাড়ি থেকে যাওয়া আসা করেছি, কিন্তু এটা তো একদম হোস্টেল এরিয়া যেখানে আমাকে গিয়ে থাকতে হবে, এবং সেই ভয়টা ওখানে গিয়ে আমি দেখলাম যে সবাই আমাকে দেখেই তারা হয়তো বা কিছু বুঝেছে, এবং রাত হলেই আমার উপরে হেনস্থা শুরু হতো, মানে এবার আমার মেন্টাল হেলথ সাংঘাতিক তখন বাজে অবস্থা, মানে টর্চার। মানে টর্চার, মানে এই ওকে আজকে ধরবো, মানে আমাকে যেহেতু তারা মেয়েই মনে করছে বা মেয়ের মতন দেখছে, মানে বিভিন্ন ধরনের আজকে মানে কাপড় ধরে টানা, আমার বিছানায় উঠে আসা, তো আমি বুঝতে পারলাম যে এখানেও আমাকে একটু যদি ওরকম ডাকাপোকা না হয় খুব মুশকিল। স্কুলের টিচারদের বলতে গিয়ে খুব একটা সুবিধা হয়নি ওখানে, কারণ কি টিচাররাও আমাকে যখনই বলতে যেতাম যে এরকম অসুবিধা হচ্ছে, বলে তুমি তো এরকম অ্যাটায়ার পরো, জামা কাপড়, তোমার চলাফেরার মধ্যে তুমি একটু নিজে ছেলে হতে পারছো না, তুমি একজন পুরুষ হয়ে। তো যাই হোক, তখন যেহেতু মুভমেন্টের নেই, কিন্তু ওখান থেকে দিল্লি যেহেতু চণ্ডীগড় থেকে খুব কাছে, আমি উইকেন্ডে দিল্লি যেতাম, এবং আমার একটা বন্ধুর রিসোর্সে ওখানেও আমাদের কমিউনিটি 2-1 বন্ধু পেয়েছি। দিল্লিতে যখন যাই তখন 90s 92 94 95 এরকম হবে, তখন আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আলোচনা হয়, এবং দিল্লিতে আমি বুঝতে পারি যে এরকম এলজিবিটি বিষয়টা খুব সাংঘাতিক ভাবে নিয়ে মানুষ ভাবছে, হ্যাঁ, এবং কাজ চলছে, এবং এরকম গুমড়ে থাকা বা এরকম চুপ করে থাকা আমাদের মধ্যে সেই জায়গাটা এখন আর নেই, মানুষ কাম আউট করছে। তো সেই সময় আমি কি করলাম, ওখান থেকে ম্যানেজমেন্টটা কমপ্লিট করে কলকাতায় ফিরলাম, এবং কলকাতায় ফিরে আমি দেখলাম যখন আমি চাকরির ক্ষেত্রে ঢুকলাম সেখানেও একই ধরনের ডিসক্রিমিনেশন, মানে কাজের জায়গায় আমি বড় বড় হোটেলেই ছিলাম, কিন্তু সেখানে দেখলাম যে কাজের স্পেসটা আমাকে এমন কাজগুলো দেওয়া হতো, আমি ম্যানেজমেন্টের স্টাফ হয়েও যে যেই কাজগুলো আমি করতে পারবো না, ঠিক আছে, আমাকে 3 তলার উপরে চড়িয়ে দেওয়া হলো একটা ল্যাডারে, মানে একটা সিঁড়িতে তোমাকে পরিষ্কার করতে হবে, যেটা আমার কাজই নয়,
ঠিক আছে, তো আমি বুঝতে পারলাম যে কোথাও গিয়ে আমাকে মানে আমি নিজের থেকে যদি কাজটা না করি সেটা আমাকে বলতে হবে। তো যাই হোক, বেশি দিন ওটাও কন্টিনিউ করতে পারলাম না। তখন শুরু হয়েছিল কাজ মূলত এইচআইভি ইন্টারভেনশনের উপরে। আচ্ছা। হ্যাঁ, যে আমাদের মতন মানুষদের হাই রিস্ক গ্রুপ বলা হচ্ছে, হাই রিস্ক গ্রুপের মধ্যে সেক্স ওয়ার্কার, ট্রান্সজেন্ডার, ট্রাকার্স, এবং সেই সময় ট্রান্সজেন্ডার ছিল না, বলতো এমএসএম, মেল হু হ্যাভ সেক্স উইথ মেল, পুরুষ যে পুরুষের সাথে সম্ভোগ করে, তাহলে সমকামী পুরুষদের। তো ওই সব সংগঠনের সাথে যাওয়া আসা আমরা নিজেরা শুরু করলাম, বন্ধুদের সাথে, সমমনস্ক বন্ধুদের সাথে। এবং ওই এইচআইভি সেক্টরে যখন আমি ঢুকলাম, অনেক কনফারেন্সে যেতাম। এই কনফারেন্সে যাওয়ার সময় আমার সাথে আলাপ হয় ডক্টর জানা, সরজিৎ জানার সাথে, আমাদের স্যার, যিনি দুর্বার মহিলা সমন্বয় কমিটির অ্যাডভাইজার, এবং তখন ন্যাকোর উনি, ন্যাকোতে ন্যাশনাল এইড অর্গানাইজেশনের উনি একটা ভালো পোস্টেই ছিলেন। স্যারের সাথে আলাপ হয়ে স্যার তখন বললো যে তোমার মধ্যে এত লিডারশিপ পাওয়ারটা আছে, তুমি কেন আমাদের অর্গানাইজেশন জয়েন করছো না? তো আমি তখন বললাম আমি কি পারবো অর্গানাইজেশন? বললো তুমি করে দেখো, কেন কি তুমি ভালো বক্তা, তুমি জনদরদি, মানুষের জন্য কথা বলছো, তুমি করে দেখো। তো আমি সেই সময় দুর্বারে জয়েন করলাম। এবং দুর্বার অর্গানাইজেশনে জয়েন করে যেটা আমার হলো, আমার যে ধরনের শিক্ষা দীক্ষায় আমি বড় হয়েছি বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা টোটালি তার থেকে অপোজিট ছিল। মানে যৌনকর্মীরা একদম রুট বেস কমিউনিটি, যারা একদম দিন আনা দিন খাওয়া রাস্তায় দাঁড়ায়, কিন্তু তাদের মন, তাদের সাথে কাজ করে যেই প্লেজার আমি পেলাম, যেই শান্তি পেলাম, এবং স্বচ্ছভাবে কথা বলা, মেকি হওয়া নয়, যেটা আমাদের কমিউনিটি বা আমি অনেক মানুষকে দেখেছি একটা মেকি জীবনের উপরে বাঁচে। আমি জীবনে প্রথম শিখলাম ওদের কাছ থেকে। ওরা যখন দাঁড়াতো কোনো মিটিং এ, যৌনকর্মীরা বলতো আমি একজন, আমার নামই, আমি একজন যৌনকর্মী। এবং সেই সময় এটাকে বলা, একটা মেয়ে নিজেকে যৌনকর্মী বলে নিজেকে বলছে, প্রাউড ফিল করছে, সমাজ তাকে কোন চোখে দেখছে জানি না, কিন্তু আমি এটাকে খুব ভালো লাগতো। মানে আমার এই জায়গাটা, আমার মনে হচ্ছিল যেন এই জায়গাতেই আমি আসতে চাইছিলাম, যেখানে খুব স্পষ্ট ভাবে, নাহলে একটা মেকি জীবনের মধ্যে আমি চলছিলাম, যেগুলো আমি চাইছিলাম না। ওইখানে কাজ করতে গিয়ে আমার প্রথম রিসার্চ শুরু হলো। আমার ততদিনে আমি আমার সংগঠন রেজিস্টার্ড করেছি। আমার গোখেল রোড বন্ধন বলে একটি সংগঠন, সেই সংগঠনে মূলত কাজ ছিল এইচআইভির উপর এবং আমাদের মানুষদের, আমাদের এলজিবিটি কমিউনিটির মানুষদের সচেতনতার উপর। তো ওখানে আমার কাজ শুরু হলো একটা রিসার্চের উপরে, যে আমাদের মতন মানুষের উপরে কি ধরনের ভায়োলেন্স তারা ফেস করে। তো এই রিসার্চ 300 জন স্যাম্পল কোয়েশ্চেন মানে আমাকে বানাতে হয়, 300 জন মানুষকে আমি ইন্টারভিউ নিই। তখনকার দিনে কলকাতায় 300 জন কমিউনিটিকে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার, এবং সবাই, এটা তাও 20-25 বছর আগের কথা, অনেক বছর আগের কথা। এবং এটা টোটালি হিডেন কমিউনিটি ছিল, কেউ তখন কাম আউট করতো না, কেউ নিজেকে বলতো না। কিন্তু আমি হিজড়েদের দেখলাম, তখন হিজড়া কমিউনিটির সাথে মিশলাম, অনেক ট্রান্স ম্যান তখন ছিলই না, ট্রান্স ওমেনদের সাথে মিশলাম, অনেক সমকামী পুরুষ মহিলার সাথে নিলাম ইন্টারভিউ, এবং বিভিন্ন ধরনের। তখন আমি বুঝতে পারলাম যে জিওগ্রাফিক্যাল এরিয়া হিসাবে, ভাবো আমি যদি আমি যদি এলগিন রোডে থাকি, আমার উপরে এক ধরনের নির্যাতন, আবার শ্যামবাজারে এক ধরনের নির্যাতন, মানে জিওগ্রাফিক্যাল এরিয়াতেও ভাগ হয়ে যায়, সে গ্রামীণ, আরবান, তারপরে গ্রামীণের মধ্যে যারা খুব বেশি গ্রামীণ ভীষণ ইন্টারে থাকে, বা যারা আরবানে আরো বেশি ভিতরের দিকে থাকে, নর্থ ক্যালকাটার এক ধরনের ভায়োলেন্স। তো এটা পুরো ভায়োলেন্সের একটা স্টাডি আমি পেলাম, এবং সেখান থেকে আমাদের কাজটা শুরু হলো, এবং আমার অর্গানাইজেশনও চলছিল। এবং ওইখানে কাজ করতে গিয়ে যেটা একটা আমাকে ভীষণ ভাবে নাড়া দিল, তার মধ্যে আমার অনেক বন্ধু বান্ধবদের খবর আসছে যে তারা মারা যাচ্ছে, সুসাইডাল অ্যাটেম্প্ট করেছে। কেন কি তাদের পরিবার মানিনি, বা তার কারোর সাথে অ্যাফেয়ার হয়েছে, সেই ছেলেটা তার সাথে সম্পর্কটা রাখেনি, তারা কেউ বিষ খেয়েছে, কেউ অ্যাসিড খেয়েছে। তো এইগুলোতে কি হতো, মানে এগুলো ভেবে এবং দেখে, মানে আমার যে যৌবন কালটা, মানে ওটা ওই সময় তো আমার বয়সটা অনেক ছোট, আমি না মানে ভীষণ ভাবে চিন্তিত হয়ে পড়তাম যে আমি কি করে এদের বাঁচাবো। এবং তখন আমার এটা আমার 10টা-5টা চাকরিও ছিল না, যে আমি দুর্বারে কাজ করছি, আমি মাস গেলে মাইনা পাচ্ছি, কিন্তু আমি সেই সময় যে মাইনাটা ওখানে মানে পেতাম, সেটা আমার জন্য অনেকটাই বেশি। মানে ওই সময় যে টাকাটা আমি পেতাম আমার জন্য অনেকটাই বেশি, যেটার জন্য আমি আমার সংগঠনও চালাতাম। এবং আমার বাড়ির ক্ষেত্রে কি হলো, আমার মা আর আমার দাদা, মা বললো যে তখন দাদার বিয়ে হলো, মা বললো তখন আমি হয়তো বা সবে এইচএস
বা পাশ করে হোটেল ম্যানেজমেন্ট করে কলকাতায় ফিরেছি। মা দেখছে যে আমার মানে পরিবেশ বা এইসবের জন্য অনেক ধরনের পুলিশে নির্যাতন হতে হয়েছে, কাউকে বাঁচাতে গিয়ে পুলিশ কেস আসছে, যেখানে আমার নিজেরই বাবা পুলিশে ছিল। তো মা বললো তুমি এখানে থাকো, আমি তোমার দাদাকে নিয়ে আলাদাই থাকি, কিন্তু তোমার যাওয়া আসার যা আমার ডিউটি মা হিসেবে। মায়ের সাপোর্ট ছিল? সাপোর্টটা ছিল, মানে সেই সময় যে মা বলে গেলেন যে আমি তোমাকে আমার পেনশন থেকে যা পাওয়ার আমি তোমায় দেব, কিন্তু আমি তোমার সাথে থাকবো না, কিন্তু আজকে তুমি বুঝছো না, পরে তুমি বুঝবে। এই কথাটা তখন বলাতে আমি সত্যি সেই বয়সে বুঝিনি। আমার মনে মাও আমার সাধারণ মানুষের মতন স্বার্থপরতা করলো যে আমায় ছেড়ে দাদার সাথে চলে গেল বিয়ে দিয়ে, দাদার বিয়ে দিয়ে। কিন্তু পরে এখন আমি বুঝেছি যে যদি ওই সময় মা আমায় থাকতো তাহলে আমি আমার লড়াইটা করতে পারতাম না, আমি ওই রঞ্জিত থেকে রঞ্জিতা হয়ে উঠতে পারতাম না। তাহলে কি আমাদের লড়াইটা প্রতিদিনের লড়াই, প্রতিটা সেকেন্ডের লড়াই, এবং আমাদের দিন রাত বলে কিছু নেই। এই যে এখন রাস্তাঘাটে বেরোলে বাঁকা চোখে তাকানো, ঠিক আছে, এটা অভ্যেস হয়ে গেছে এখন একদমই গা বসে গেছে। উপরন্তু কেউ যদি তাকায় না, আমার আর না তাকালে আমার জন্য কিরকম মনে হয় যে এবার আমায় তাকাচ্ছে না কেন, আমি তো সত্যি লোকের থেকে ভেতরে, আমি তো মেয়ে হতে চাই না। আমার জীবনে কোনোদিনও আমি এখনো অব্দি, যখন আমার সব বান্ধবীরা নিজেকে এফিডেভিট করতে গিয়ে মহিলা করে দিচ্ছে, ওটা অপশন আছে, কেউ যদি নিজেকে মহিলা করতে চায় মহিলা লিখতে পারে, কিন্তু আমি কোনোদিনও নিজেকে মহিলা বলতে প্রস্তুত নই। কেন কি ঈশ্বর যেই জেন্ডার আইডেন্টিটির উপরে আমায় দাঁড়িয়ে আমি আছি, আমি খুব খুশি আছি, শান্তিতে আছি, ভালো আছি, ঘাত প্রতিঘাতের মধ্যে গেছি। কিন্তু আমি দেখেছি আমার আমার যত না রাস্তার লোকে আমাকে বুলিং করেছে বা পরিবার বা সমাজে, আমি সব থেকে বেশি ফেস করেছি আমার কমিউনিটির মধ্যে। আমাদের এলজিবিটি কমিউনিটি আমরা বলি, কিন্তু এটার মধ্যে যে এত বেশি মানে কি বলবো চুল টানাটানি হয়, এবং এর মধ্যে যে কেউ কাউকে উঠতে দেবো না, কেউ কাউকে এগোতে দেবো না, যেটা আমার প্রথম জীবনে কাজ করতে গিয়ে আমি যেখানে কাজ করেছি সেক্স ওয়ার্কারদের সাথে, আমি সেখানে সেটা পাইনি। এবং ওইখান থেকে আমি একদম রুট বেস কমিউনিটির সাথে কি করে কাজ করতে হয়, একদম দিন আনা দিন খাওয়া মানুষ যারা যৌনকর্মীরা রাস্তায় দাঁড়ায়, এবং সেখানে যেই ভালোবাসা, যেই আর্তনাদ বা যেই কি বলবো তাদের কাছ থেকে যেই ভালো লাগাটা পেয়েছি, সেটা আমি কারো কাছেই পাইনি। এবং আমাদের এইখানে যেটা হয়েছে, আমাদের কমিউনিটির মধ্যে সব থেকে বেশি হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের বিদ্বেষ, কেউ কারো ভালো চাইছে না। এটার কারণ হচ্ছে যে একটা হচ্ছে কমপ্লেক্স থাকে যে সে হয়তো বা আমার থেকে এগিয়ে গেল, আমি পারলাম না। কম্পিটিশন হচ্ছে, দেখো সবটাই তো প্রজেক্ট বেস, ফান্ডিং বেস, এগুলোকেও দেখতে হবে যে তুমি কাজ করছো, তুমি এগিয়ে যাচ্ছ, তুমি রাষ্ট্রীয় স্তরে যাচ্ছ, রাজ্য স্তরে যাচ্ছ, এবং রাজনৈতিক প্রলোভনও থাকে। রাজনৈতিক প্রলোভন তো ভীষণ ভাবে থাকে, এবং সেখানেও আমি অনেক ভাবে অনেকটাই এড়িয়ে চলতে পারিনি। আমি মাত্র হয়ে গেছিলাম, হঠাৎ করে বলা হলো যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের করছে, একটা ডেভেলপমেন্ট বোর্ড করবে। আমি নিজের নাম, কেউ তো আমার তো রেকমেন্ডেশন করতে হয়নি, ওখানে নাম চলে গেছে, ডাকা হলো, গেলাম ডেভেলপমেন্ট প্রাক্তন বোর্ডের। হ্যাঁ, তো বিশাল করে সেখানে প্রোগ্রাম হলো, এবং তারপরে বোর্ড হলো, এবং বোর্ডে আমাকে রাখা হলো। এবং বোর্ডে রাখার প্রথম থেকেই আমি দেখছি যে কোথাও গিয়ে মানে যেটা আমি একদম পছন্দ করছি না, যেহেতু মহিলা শিশুর আন্ডারে বোর্ডটা ছিল, মহিলা শিশু দপ্তরের আন্ডারে ওটা হয়, উইমেন্স এন্ড চাইল্ড ডিপার্টমেন্টের আন্ডারে, সেখানকার যিনি মন্ত্রী, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে ওখানে রাখা হয়েছিল যে আমরা যদি ওনাদেরকে পরামর্শ দিই যে কিভাবে কি হয়, কিভাবে কি করতে হবে বা না করতে হবে। উপরন্তু আমি দেখলাম যে আমাকেই ওনাদের কাছ থেকে শুনতে হচ্ছে কি করতে হবে না করতে হবে। এবার যতবার বলতে গেছি ততবার দেখছি আমি মার্কড হচ্ছি যে না এরকম। এবং যেই সরকার বা যে রাষ্ট্র আমাকে ভদ্রতা শেখায়নি, সভ্যতা শেখায়নি, শিক্ষা শেখায়নি, তারা আমার কাছে আশা করছে বা আমার সম্প্রদায়ের কাছে আশা করছে আমাকে পোলাইট হতে হবে, ভদ্র হতে হবে, গুছিয়ে কথা বলে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু এটা তো হয়নি। আমরা যে সুপ্রিম কোর্ট অব্দি আমরা লড়াই করেছি, আমাদেরকে কোথায় কেউ শুনেছে বা বুঝেছে? যেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএচআরসি বলছে সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে ট্রান্সজেন্ডার কমিউনিটি, তাদেরকে রাষ্ট্র, আমাদের দেশ, কোনো মন্ত্রী, কোনো দল আমাদের হয়ে রেকমেন্ড করেনি। আর যতটুকুন আমরা দাঁড়িয়ে আছি, আমরা নিজেরা পিটিশনার ছিলাম, আজ অব্দি কোনো রাজনৈতিক দল আমাদের ঠিক বলেনি। সিপিএম এর সময়ও আমি শুনেছি, আমার তো লড়াইটা এখন থেকে না এত বছর, তখনও দেখেছি না এরকম এসব হয় না, এদের বাঁচতে দেওয়াই উচিত নয়। তারপরে যে রাজনৈতিক দল এলো, তারা বোর্ড বানালো, কিন্তু সেখানে তাদের হায়ারার্কি চললো, তারা যেটা বলবে সেটাই সব, আমাদের রাজা ভগবান বলতে হবে,
সেটা যে বলবে না তাকে দল থেকে তো আমি হঠাৎ একদিন শুনলাম 1-2 বছর পরে আমার নাম বাদ চলে গেছে, কারণ কি তার দুদিন আগে একজন খুব নামকরা বোর্ডের, আমি নাম নিচ্ছি না তার, সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন ভালো ঈশ্বর মানে ঠিক বিচার দেয়, কিছুদিন আগেই শুনলাম সে বিচার পেয়েছে। তখন দেখছি মানে ওনাকে মহিলা কমিশনেও রাখা হয়েছিল। আমাকে একদিন হঠাৎ করে এসে বলছে আমাদের বোর্ডে যে মহামান্য আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের নগরায়ন নষ্ট হচ্ছে, কারণ কি এরা রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে, এত বিদেশিরা আসে আমাদের রাজ্যে, এত বড় বড় বিজনেসম্যানেরা আসে, আমাদের বাণিজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, এটা কি ঠিক? আমি শুধু বললাম ভিক্ষাটা কে চায় না? আপনারা তো এতদিন শিশু এবং বাচ্চাদের নিয়ে বিকাশ মানে যেহেতু উইমেন্স অ্যান্ড চাইল্ড নিয়ে আপনাদের ডিপার্টমেন্ট আছে, তারাও তো রাস্তায় ভিক্ষা চায়, কেউ এতদিন তো বলেনি, এটা তো সবে শুরু হয়েছে আমাদেরটা। আর ভিক্ষাবৃত্তি তো আমাদের ট্রান্সজেন্ডারদের সব থেকে পুরনো একটা পেশা, যেটা সত্যযুগ থেকে এখন অব্দি চলে আসছে। আর তাহলে একটা ব্যতিক্রমী আপনারা কি করলেন? একটা বোর্ড থেকে আপনারা না কোনো পেরোয় দিচ্ছেন, না কোনো এন্টারপ্রেনারশিপ কোনো ট্রেনিং হচ্ছে, না কোনো চাকরি দিচ্ছেন, তাহলে আপনারা এই কথাটা বলছেন। এইটা বলাতে অপরাধ হওয়াতে কি হলো, আমাকে দুদিন পরে বোর্ড থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানবো তোমার কাছে, এটা কি তোমাদের প্রাইড মান্থ চলছে? এই মাসটা প্রাইড মান্থ, এবং এই প্রাইড মান্থে অনেকগুলো ব্যবস্থা। কি প্রাইড মান্থটা কেন? দেখো, এটা প্রাইড মান্থ আমরা বলি প্রাইড মান্থ, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রাইড মান্থ নয়। এটা হচ্ছে আমরা যদি ন্যাশনালি ইন্টারন্যাশনালি দেখি, ইন্টারন্যাশনালি এই দিনটা মাসা বলে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটির লোক ছিলেন, যার উপরে অত্যাচার হয়েছিল, এবং একটা ক্যাফেতে স্টোন রাইটসের যদি আমরা কথা বলি, সেই একটা ক্যাফেতে ভীষণভাবে তাদের উপরে অত্যাচার হয় এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে কিছুজন মারা যায়। এবং সেটা কিন্তু একটা ক্ষিপ্ত ঘটনা থেকে সেই দিনটাকে প্রাইড বলা হচ্ছে। কিন্তু আমরা যদি প্রাইড মান্থটাকে অন্যভাবে দেখি, যেরকম আমার প্রাইড মান্থ আমার শুধু রাস্তায় হাঁটলাম ওই একটা দিনের জন্য আমার মনে হয় না। আমার মনে হয় যে এই পুরো মাসটা ধরে যদি আমি মানুষের কাছে আরো পৌঁছাতে পারি, ঠিক আছে, যেরকম আজকে তোমার কাছে এলাম, আজকে ইভিনিং এ আমার একটা প্রোগ্রাম আছে যেখানে আমার কমিউনিটিকে ফেসিলিটেট করা হবে, এবং এই মাস ধরে আমি এমন এমন কাজ করতে পেরেছি যেটা আমার জন্য খুব ব্যক্তিগতভাবে খুব স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। যেরকম আমাদের অনেক রকমের ট্রিটমেন্ট আছে, তার থ্রুতে হরমোনাল ট্রিটমেন্ট আছে, অ্যান্ড্রোকোনোলজিস্ট ডক্টরকে ডাকতে হয়, রামকৃষ্ণ মিশনের সাথে কথা বলে, তাহলে কি তাদের হিউজ এক একজনের কি বলবো তাদের ফিস, তাদের সাথে কথা বলে সেটা আমরা ফ্রি অফ কস্ট করাতে পেরেছি। তাদের যত ল্যাবরেটরি, যত রকমের প্যাথোলজিক্যাল টেস্ট, সেটাকে ফ্রি করাতে পেরেছি। আমি তাদের কথা বলছি যারা দিন আনা দিন খাওয়া ট্রান্সজেন্ডার, তাদের 10 টাকাও নিজের থেকে ক্ষমতা নেই যে একটা প্যাথোলজিক্যাল টেস্ট করবে 7,000-8,000 দিয়ে। তো এই জিনিসগুলোই পুরো প্রাইড মান্থ জুড়ে আমরা করছি। এবং আমার গরিমা গৃহে যেই হোমটা আমরা চালাই, এটা একটা সরকারি হোম, সেটার নাম হচ্ছে গরিমা গৃহ। এটা শুধু ভারতবর্ষে নয়, সাউথ এশিয়াতে প্রথম হোম যেখানে আমাদের মতন মানুষদের, যাদের পরিবার বা সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে, তারা গর্বের সাথে এখানে থাকবে। ওই জন্য এটার নাম গরিমা, গরিমা হিসেবে তারা থাকবে। এবং 1 বছর তারা বিভিন্ন ধরনের ট্রেনিং নেবে, যেখানে আমরা স্পোকেন ইংলিশ, ড্রাইভিং, তাদের টেলারিং, বিউটিশিয়ান, কুকিং, এই ধরনের ট্রেনিং গুলো দিই। আমার এখন ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের জায়গায় কাজ করছে, কেউ মোমোতে আছে, কেউ পার্ক হোটেলে আছে, কেউ ললিতে আছে, ঠিক আছে। রিসেন্ট আমার এক মেয়ে, সে পিজি হসপিটালে কাজ পেয়েছে নার্সিং করে। তো যখন আমি এগুলোকে দেখি তখন আমি বাঁকা হাসিটার মনে থাকে না, বাঁকা হাসিও মনে থাকে না। আমি আর নিজেকে বলে না, আমি বিবেকানন্দকে খুব মানি, এবং আমার ফিলোসফার রবীন্দ্রসঙ্গীত, আমি রবীন্দ্রনাথের, যে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। কেন কি মানুষ তো বলবেই, কেন কি মুখ আছে যাদের, যারা সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং যেটা ঘটে তার বাইরে যদি কিছু ঘটে সেটা নিয়েই চর্চা হয়। মানে আমরা যা দেখে আসছি যে সূর্য পূর্ব দিকে উঠছে, কোনোদিন যদি ভুল করে পশ্চিম দিকে ওঠে তখন তো সেটা নিয়ে চর্চা হবে একদম। আবার এটার থেকেও বড় কি বলতো, যে আমাদের জীবনগুলো তো আমি মেইন স্ট্রিমে জন্মাইনি, আমি জানি না। আমি তাও আমার অনেক বন্ধু বান্ধব আছে যেখানে আমি মেয়েদের সাথেই বেশি মিশেছি। আমি কিন্তু দেখেছি আমার থেকেও বেশি কমপ্লিকেশন তার লাইফে আছে, ঠিক আছে। তার মেয়ের একটা পুরুষের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তার সেই পুরুষকে ভালো লাগে না, তার একজন বান্ধবীকে ভালো লাগে। বা তার একজন পুরুষের সাথে বিয়ে হয়েছে, সেই পুরুষটাকে ওর পছন্দই নয়,
কিন্তু তার একটা ছোটবেলার বন্ধুর সাথে আছে, আচ্ছা কিন্তু সে পরিবারে বলতে পারছে না। আচ্ছা, তো ট্রান্সজেন্ডার মানে তোমার অভিজ্ঞতা এরকম আছে? অনেক বিয়ে আছে, না, মানে আমি বলছি বিয়ে জোর করে দেওয়ার চেষ্টা হয়েছে? অনেক 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 অনেক। আমার এক বন্ধু ছিল, তো তার বিয়ে দেওয়া হয়েছে, তার একটা মেয়েও হয়েছে, জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বিয়ে করো, এবং তারপরে সহবাসও তাকে করতে হয়েছে, কেন কি তার বউ বলেছে নাহলে আমি তোমার উপরে কেস করে দেবো, যে তুমি এই ধরনের, কারণ কি ওর বউ বুঝতেই পেরেছিল, যেদিন বিয়ে হয় সেদিনই বুঝতে পেরেছিল বন্ধু বান্ধব দেখে, কারণ কি আমাদের মতো আমি কিছুতেই যাব না বিয়েতে, আমি বললাম, আমি আমাকে বলিস না, আমি গেলে তোর বিয়েটাই ভন্ডুল হয়ে যায়। বলে না না না, আমার যেটা বাস্তব সেটা। আমি বললাম সেটা মেয়েটা জানে? বলে না, মেয়েটা আমাকে পছন্দ করেছে আর বাড়ির লোকেরা দুজনেই বলেছে এই বিয়েটা হতেই হবে। ঠিক তাই, রাত্রি বাসরেই বলেছে যে তুমি যদি আমাকে, আমার সন্তান, আমার পরিবারের সবকিছু করো, তুমি তারপরে যা ইচ্ছে করো। এবং তারপরে ওইটা শুধু তার বলা, এবং তারপরে যে এই আমার বন্ধুর যে লাইফস্টাইলটা আমি দেখেছি, মানে প্রত্যেক দিন বলে না একদিন তোরা বাঁচিবিকে বল, মানে একটা দিনের জন্য বাঁচা, সে যে ওই সখী ভাবনা কাহারে বলে সেই গানটার মতন, তার যে কি কষ্টতে সে বাঁচত, কেন কি এদিকেও যেতে পারছে না, এদিকেও আসতে পারছে না, এবং যখন এখানে আসতো এসে আমাদের জামা কাপড়গুলো পরে, একটা শাড়ি পরে আমাদের, আমরা যেই জায়গাটায় থাকি সেটাকে আমরা ডিআইসি বলি, ড্রপিং সেন্টার, সেখানে সব মানুষেরাই আমাদের মানে গোত্রীয় মানুষেরা আসে। ও হঠাৎ করে শাড়ি ঠাড়ি পরে বসে থাকতো, কিছুক্ষণ পরে যখন ওর যাওয়ার সময় হতো, অফিস থেকে পালিয়ে চলে আসতো, এসে বলতো এখানে কিছুক্ষণ থাকি, এবার আমি বাড়ি যাব। এবার এই যে বাড়ি যাওয়ার সময় ওর যে আর্তনাদ, কষ্ট, দুঃখটা, সেটা অনেকে হয়তো বা বলবে বাবা ও তাহলে জোর করলো না কেন পরিবারে, এগুলো খুব ডিবেটেবল। সবাই সবকিছু যদি পারতো পৃথিবীতে, তাহলে তো পৃথিবীটাই সুন্দর হয়ে যেত। অনেকে বলতে পারে না, অনেকে পরিবারের সাথে লড়তে পারে না, সেই ধরনের, মানে আমি অনেকটা প্রিভিলেজ যে আমি সেটা পেরেছি, এবং সেই জন্যে আমি আমার, দাদার সাপোর্ট ছিল তোমার? না না না, একদমই ছিল না। কিন্তু এখন ঠিক তার অপোজিট। আম, আমার মনে আছে আমার রিসেন্ট যখন মা মারা গেল, আমার কার্ডে, তার আগে তো আমি মুভমেন্ট করছি, আমার ভাইজি আমার খুব বড় সাপোর্ট আমার মা মরার পরে, আমার বৌদি আমার খুব বড় সাপোর্ট, আমার ভাইজি এখন পিএইচডি করছে, ওর সাথে আমার সব কথাই হয়, ও দিল্লিতে থাকে, ওর দাদা, ওর বাবার সাথে ওরও খুব ও একটা, তোমাকে কি বলে ডাকে? ও খুব পাবলিকলি খুবই, ও ছোটবেলা থেকে আমার চাচু বলে ডাকতো, আচ্ছা এবং বাড়িতে চাচুই বলে ডাকে। এবার আমি যখন ওর ইউনিভার্সিটিতে গেলাম, এবার আমি ভাবলাম যে আমার জন্য ওরও হয়তো এবার আমার না সবসময় এটা কাজ করে যে আমি কারো লাইফকে যদি ডিস্টার্ব না করি। ও নিজের মতন একটা জায়গায় স্কলার, যে গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছে, পিএইচডি করছে, আমি তার ওই হোস্টেলে গিয়ে তার বন্ধুরা আমাকে দেখে হাসবে টাসবে, তার যদি ওপরে অসুবিধা না, না না তুমি এসো চাচু আমি তো আছি। এবং আমি যখন ওখানে গেলাম, ওরা বন্ধুদের সাথে, ওর হোস্টেলেই আমি ছিলাম, ওর বান্ধবীদের সাথে আলাপ করিয়ে দিল, বললো আমার আন্টি। তখন আমি ফেস করলাম যে দেখো অনেক সময় যে আমি ওকে বলতাম কি রে তুই চাচুটা আন্টি হবে না কোনোদিনও, মানে আমি পরিবারের স্বীকৃতিটা পাবো না, কিন্তু আমাকে অটোমেটিক্যালি, যেহেতু ওর ওইটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এবং এইটা যেটা ও করলো বন্ধুদের সাথে, তারপরে যতদিন ছিলাম আমি ওর আন্টি হয়েছিলাম। তো এই জিনিসটাকে আমি মানি, মানে ওকে যে বলতেই হবে আমাকে আন্টি, আমি সেটাও কোনোদিনও কারোর উপরে বলপূর্বক চাপিয়ে দিই না, এবং ও যে স্পন্টেনিয়াসলি এটা বললো, ও যে কোনো অভিনয় করছে না, এবং ওর বন্ধু বান্ধবেরাও আমার সাথে মিশছে। তো এই জিনিসগুলো দেখেছি আমি জীবনে, এবং অনেক মানুষকে এখন আমি দেখেছি যারা নিজের জীবনটাই বাঁচতে পারে না, নিজের ভালো লাগাতে বাঁচতে পারে না। আমার দাদার কথায় আসছিলাম, আমার দাদার আমাকে ছোট থেকেই ভালোবাসতো, কিন্তু কি হতো ওর পরিবারের, ওর বন্ধু বান্ধবীদের একটা চাপ ছিল ওর উপরে, যে তোর ভাইটা এরকম কেন, ওই কেন, মানে সবারই বলে না অনেকটা পাড়ার লোক বা সমাজেও মানুষকে ব্যতিব্যস্ত করে। ঠিক আছে, সো হয়তো বা এখন সেই দাদাই দেখি সকাল বিকাল যখন জেনে গেছে আমার কাজটাকে বা আমার মুভমেন্টটাকে, জিজ্ঞেস করে যে আজকে এখানে, আমি জানি কিছু স্পেশাল মাছ খেতে ভালোবাসি, আজকে এটা হয়েছে বাড়িতে আসবি, দাঁড়া আমি বলছি। তো এইটুকুনি আমার কাছে অনেক বেশি পাওয়া, এর বেশি আমার কার কাছে। কিছুক্ষণ আগে তুমি হিজড়ের কথা বলছিলে, অনেকের একটা ধারণা আছে ট্রান্সজেন্ডার আর হিজড়ে একই বিষয়, একটু এটা বলো তো। এটা বেশিরভাগ মানুষেরই ধারণা, মানে ট্রান্সজেন্ডার, দেখো ট্রান্সজেন্ডার হচ্ছে একটা আমব্রেলা টার্ম, একটা ছাতার মতন, যার মধ্যে নামটা হচ্ছে ট্রান্সজেন্ডার, তার মধ্যে হিজড়ে আছে, তার মধ্যে এফিমিনেট মেল আছে, ট্রান্স ম্যান আছে, ট্রান্স ওমেন আছে, এবং বাইনারিও আছে, যারা নিজেকে বলতে চায় না, যারা এগুলোর মধ্যে আসতেই চায় না। ঠিক আছে, তো এই এতগুলোকে নিয়ে ট্রান্সজেন্ডার। হিজড়ে হচ্ছে একটা পেশা যেটা যুগে যুগে চলে এসছে, প্রত্যেকটা যুগে ছিল, যারা ভিক্ষা
এবং এটা চলবে। যে হিজড়ে পেশা করবে, যেরকম সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকজন তো ডক্টর, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হয় না, তাদেরকে একটা পেশা বেছে নিতে হয়। ওরকম ট্রান্সজেন্ডারদের মধ্যে এটা একটা পেশা, যারা বেছে নেবে হিজড়া পেশায় যাবে। ঠিক আছে, সেই পেশার মধ্যে যে যাবে সেই হিজড়ে। হরমোন থেরাপিটা কতটা কষ্টকর? দেখো, কষ্টকর তো মা হতেও শুনেছি খুব কষ্ট হয়। এই বলে কি মাতৃত্বের আস্বাদন মেয়েরা নেয় না? সব মেয়েরাই চায় বিয়ের পরে তার সন্তান হবে। তো সেই যেই আস্বাদনে আনন্দ আছে, আমার পরিপূর্ণতা আছে, সেই মানে সেইটাকে না খুব একটা কষ্ট মনে হয় না, তখন সেটার কষ্ট থাকে না। তো সেটা নিয়ে বলা বাহুল্য, এটা নিয়ে কোনো কমেন্টই করা যায় না, কারণ কি মানুষ তো চাইছে তার থেকে বেরিয়ে সে এটাতে আসুক। সেই জন্য অনেক কষ্ট হয় হরমোনে। আমি জানি, আমি নিজে যখন হরমোন নিয়েছি ভীষণ মুড সুইং হয়, ঘুম পায়, ওবেসিটি বেড়ে যায়, মেন্টাল হেলথে প্রবলেম হয়, খিচখিচে হয়। কিন্তু ওই যে বললাম, যখন তুমি ফিল করবে ওইটাকে নিয়ে ভাববে, তারপরে তোমার এই ফেমিনাইজেশন প্রসেস এক ধাপ তুমি এগাবে। বা এটা কতদিনের মানে পুরো ট্রিটমেন্টের সময় লাগে? অনেক দিন লাগে, মানে ট্রিটমেন্ট তো যে নয় যেরকম এটা। নিতে পারছে তার উপর হ্যাঁ, তার কতটা নিচ্ছে, তার সব রকমের রিপোর্ট দেখা হয়, তার শরীর কতটা নিতে পারছে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু তুমি একটু আগে বললে যে ভগবানের দেওয়া যা, তার খুব একটা বদল আমি করতে চাই না। দেখো, আমার ক্ষেত্রে সেটা আমি ভেবেছি, হ্যাঁ। কিন্তু এখনকার চিন্তা ভাবনায় আমি তো খুব একটা পরিপূর্ণ হয়ে ওঠেনি। মানে আমি নিজেকে কোনোদিনও আমার স্বামীর জন্য তৈরি করিনি। আচ্ছা। মানে আমার ছেলেটা আমাকে ভোগ করবে, আমি ভোগের বস্তু হব বলে আমাকে অনেক সার্জারির মধ্যে গিয়ে আমাকে পরিপূরক হতে হবে, আমার সেটা লাগেনি। সেই জন্য আমি হয়তো অনেক কিছু করিনি। কিন্তু মাঝে মাঝে ভাবি যে একটা পার্টনার পেতে গেলে, সেটা আমার ভাবনা অবচেতন মনে আসে, তাহলে কি এটা খুব স্পেসিফিক ছিল? কিন্তু সেটা স্পেসিফিক হলেও আমার জন্য খুব একটা লাগেনি, আমি ভাবিনি। কিন্তু এখন তো ছেলেমেয়েরা ভাবছে, কেন কি আমাকে পরিপূর্ণ মেয়ে হতে গেলে না হলে আমাকে কোনো ছেলে নিজের করে নেবে না, বা আমি সেই জায়গাটা পাবো না। এবং সত্যি কথা, এখন যেই একটা তুমি যদি দেখো 2006 যেটা ট্রান্সজেন্ডার অ্যাক্ট এসছে, সেখানে ট্রান্সজেন্ডার অ্যাক্টের মধ্যে এটাকে তুলেই ধরা হয়েছে যে তাকে, যেটা খুবই দুঃখের এবং অপমানিত আমাদের জন্যে, যেটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে, যে ডক্টরের কাছে তাকে বসতে হবে এবং ডক্টর তাকে দেখবে সে কতটা নারী হয়েছে বা না হয়েছে, বা কতটা তার গ্রহণযোগ্যতা আছে। তো সেটা একটু ডিবেটেবল যে এটা সরকার এতটা ভালো কাজ করলো, যেখানে হোম বানাচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য। আয়ুষ্মান কার্ড আমরা অনেক আগে পেয়ে গেছিলাম, যেটা আমাদের রাজ্যেতে বন্ধ ছিল, কিন্তু আমরা করাতে পেরেছিলাম। আমাদের হেলথ ফেসিলিটি আছে, অনেক রকমের ফেসিলিটি সরকার দিয়েছে। বাট এই লাস্ট যেটা করলো, এটা খুবই দুর্বিষয়, মানে বিশেষ করে আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। যে এই আইনটা এখন তো এসেও গেছে, কিন্তু তার হয়ে অনেকেই পিটিশন করেছে কোর্টে, আমি নিজেও পিটিশন করেছি হাইকোর্টে, দেখা যাক কি হয়। কারণ কি লড়াই তো থেমে থাকবে না, লড়াই তো চালিয়ে যেতে হবে। ঈশ্বরের কথা হচ্ছে যখন, আমি একটু জানতে চাই যে তুমি কি শিবের ভক্ত? কারণ তুমি যেটা এখন তোমার দেখতে পাচ্ছি আর কি, তোমাকে দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে। রুদ্রাক্ষ, এগুলো কি রুদ্রাক্ষ? একদম রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ। এবং আমি এখন থেকে না, আমি খুব প্রথম থেকে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে। কারণ কি আমি বললাম, একটা বিশ্বাসের উপরে না দাঁড়ালে তো আমি এগাতে পারবো না। কারণ কি পরিবার আমায় ছেড়ে চলে গেছিল, বন্ধু বান্ধব সময়ের সাথে অনেকে হারিয়েছি, অনেক কাছের মানুষকে হারিয়েছি, কিন্তু ঈশ্বরকে ধরে রেখেছিলাম। এবং আমি ভারতবর্ষে প্রথম অর্ধনারীশ্বর দুর্গাপুজো করি। এই পুজোর কারণও ছিল যে এটা ব্যতিক্রম দুর্গাপুজো। কেন কি যখন দুর্গাপুজো হয় আমরা জানি পশ্চিমবঙ্গের রূপটা কতটা খুলে যায়, চারিদিকে আশ্বিনের সকাল, আকাশ ফুল। আর সেখানে আমাদের মতন মানুষেরা, আমরা তখন ঘরের একটা কোনায় বসে থাকি। কেন কি সেই সময় যদি আমরা বেরোই রাস্তায়, সব থেকে বুলিং আমরা বেশি হই। কেন কি মানুষ সেই মানুষকেই বেশি ঢিল মারে যে এই আমটা বেশি মিষ্টি। তো সাধারণ মানুষ তো পারে না, কারণ কি মেয়েদের উপরে ঢিল মারলে জানে মেয়েদের এখন অনেকগুলো প্রোটেকশন আইন আছে, ট্রান্সজেন্ডারদেরকে মন খুলে বলে। ওই জন্য দুর্গাপুজোতে তারা বেশিরভাগ ট্রান্সজেন্ডাররা আনন্দ করতেই পারে না। কিন্তু বিগত আমার 8 বছর, আমার 9 বছর পড়বে, আমরা আমার বাড়ির থেকে শুরু করে আমার হোমেও পুজো হয়, এটা অর্ধনারীশ্বর দুর্গাপুজো। আমেরিকান কনসুলেট এবং বড় বড় অর্গানাইজেশন এটাকে সম্মতি দিয়েছে।
এবং 1 বছর আমরা সরকারি অনুদানও পেয়েছিলাম রাজ্য সরকারের। তারপরে যেহেতু এটা গভর্নমেন্ট, আমার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, রাজ্য সরকার সেটা বন্ধ করে দেয়, কিন্তু স্বমহিমায় আমার এই অর্ধনারীশ্বর দুর্গাপুজো চলে। এবং সেইখান থেকে আমরা একটা কিন্নার আখাড়া করি, যেটা সনাতনী কিন্নার আখাড়া। এই কিন্নার আখাড়াটা দেশব্যাপী আমাদের এটা প্রচার করার যে আমরা সনাতনী এবং আমরা ছিলাম, আমরা অর্ধনারীশ্বর, এবং আমাদের উৎপত্তি ঈশ্বরের মানে থেকে এবং ঈশ্বরের প্রতীক হিসাবে সেইটাকে সামনের সারিতে নিয়ে আসার জন্যে। এবং ধর্ম সত্যি আমাদেরকে অনেক কিছু শেখায়, এবং আমরা জানি যে আমাদের উৎপত্তি কোথায়। আমরা যদি এটাকে ভালো করে সমাজে না ছড়িয়ে দিতে পারি, নাহলে বেশিরভাগ লোকের ধারণা যে মানে যারা এরকম জন্মায় জন্মগতভাবে তাদেরকে ফেলে দাও, এরা তো হার্মোফোডাইট বা এরা হিজড়ে, এদের আমাদের সমাজে কোনো কাজ নেই। কিন্তু তারা যে অর্ধনারীশ্বরের স্বরূপ, এবং তারপরে সমাজে যেই ধরনের বহিষ্কার তাদেরকে করতে হয়, এই দুর্গাপুজোটা হচ্ছে সেই সব মানুষদের চোখে দেখিয়ে দেওয়া যে এরাও কোনো অংশে কম নেই। পুরো হিজড়া সম্প্রদায় এবং আমাদের যারা বন্ধু বান্ধবেরা আছে সবাই আমরা নিজেরা চাঁদা তুলেই পুরো পুজোটা করি। আমরা এটা নবরাত্রি করি, 9 দিন ধরে সব এক জায়গায়, পুরো কমিউনিটি এক জায়গায় এসে খাওয়া দাওয়া নাচ গান পুরোটাই আমরা নিজেদের মতন করি। এবং অনেক মানুষকে, অনেক স্কলারকে, অনেক রিসার্চারকে ডাকা হয় যাতে এটাকে নিয়ে তারা আরো প্রচার মাধ্যমে যায় যে দুর্গাপুজো যেরকম গত বছরের আগের বছর যৌনকর্মীদের পুজো এবং আমাদের পুজো সর্বশ্রেষ্ঠ সম্মানও পেয়েছে। তো এইভাবে মানুষের কাছে বোঝানো যে আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, আর পিছিয়ে আমরা থাকবো না বা পিছিয়ে রাখা যাবে একদম না। ঠিক কথা, এগিয়ে তো ডেফিনেটলি যাবে। একটা কথা বলো দিদি, এই যে শরীর আমার পুরুষ হুম আর মন আমার নারী, হুম তো যখন আমি এটা বুঝতে পারলাম, হুম। তো তুমি যখন এটা বুঝতে পারলে, তখন তোমার এটা মনে হয়েছিল যে কেন এটা হচ্ছে আর বাকি 5 জনের হচ্ছে কি? মানে আমার সময়টা কিরকম জানো তো, আমার সময়টা না ওই ভাববার সময়টাও ছিল না। মানে এখন যেটা আমার অনেক কিছু ভাবনা চিন্তা আসে, কেন কি এখন সময়টা আমার মানে অনেকটা পেরিয়ে এসেছি, এখন অনেকটা সুযোগ সুবিধা এসে গেছে কমিউনিটির মধ্যে। কিন্তু আমি যে সময় এটা ভাববো, না, আমি ধরো আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখছি, দেখতে না দেখতে আমার মনে কিন্তু হচ্ছে কোনোদিনও এই জিনিসটা আসেনি। হুম, কেন কি আমি তো জীবনে এইটার উপরেই দাঁড়িয়ে লড়াই করেছি। মানে আমি পুরুষ হয়ে জন্মেছি, অনেকে বলে না এই জীবনে আর পরের জীবনে যদি আমি এইটা না হয়ে জন্মাই। কিন্তু আমার মনে হয় আমি যে স্বাধীনতা পেয়েছি, ব্যক্তি স্বাধীনতা পেয়েছি, তাহলে কি আমি মেয়েদের জীবনে দেখেছি সে যতই পড়াশোনা করুক না কেন। আমার রিসেন্ট আমার ভাইজির জন্য পাত্রী দেখছি, ও আমার মতন চিন্তা ভাবনা, অত হাইলি স্কলার। এবং আমি এই ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো ঢুকতে গিয়ে দেখলাম যে কোথাও গিয়ে সেই আদিম মানুষের মতন এখনো যতই তোমার শিক্ষা থাকুক এই থাকুক, ছেলের বাড়ি মানে শেষ কথা, তাদের পছন্দ হওয়াটাই শেষ কথা। আরে মেয়ের দিকটাও দেখো, তার কি পছন্দ, সে চাকরি করতে চায়, সে পোস্ট ডক্টরেট করতে চায়, তখন আমি ভাবি যে তাদের থেকে তো আমাদের জীবন অনেক ভালো। এবং আমি ছেলেদের ক্ষেত্রেও দেখেছি যে বিয়ের পরে তার বউ ছাড়া অন্য কাউকে দেখতে পারবে না। আমি তো এই বয়সে অনেক ছেলে দেখি। ঠিক আছে, আমার আমার এখনো মনে হয় যে শুধু আমি 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 এই যে এখন এই শুধু গ্রিন টিটা খাবো কেন, আমার একটু পরে দুধ চাও খেতে ইচ্ছা করবে, তারপরে আমার লিখে আমি থামস আপ খেতে ইচ্ছা করবে। তো এই ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আমার কমিউনিটির মধ্যে যতটা আছে, ভালো লাগাটা, এখন যদি বলে এটা ব্যভিচারিতা, আমার কিচ্ছু বলার নেই। আমি জানি না তাহলে সাধারণ মানুষের মধ্যে আছে কি নেই, ভালো লাগাকে ভালো লাগা বলতে পারা যায় না, আমি জানি না। কিন্তু আমি যত মানুষকে দেখেছি পড়েছি, মানে যারা আমার কাছে লিজেন্ড, তাদের জীবনে আমি দেখেছি বারে বারে প্রেম এসেছে। এবং প্রেম চাহিদা সবটাই তো মানুষ ক্ষেত্রে মানে মন থেকে আসে। তো সেখানে এটা খুব ডিবেটেবল যে একটা মানুষের জন্য একটাই মানুষ, সেগুলো আমার কাছে একদম মানে প্রযোজ্য নয়। প্রেম করেছো? আমার জীবনে প্রেম এসেছে 2বার, এবং আমার যেই দুটো প্রেম এসেছে এই দুটো প্রেম আমাকে এত কিছু দিয়ে গেছে যে আমি ওই দুটো জিনিস নিয়ে এত বেশি অহংকারে, মানে সেই জন্য অন্য কোনো ছেলে প্রেম করলেও আমি সেই দুটোকেই খুঁজি। মানে তাদের ভালো লাগাটা, হ্যাঁ হয়তো এটা আমি এই বয়সে গিয়ে উপলব্ধি করতে পারি। কেন কি যারা এখন আমার কাছে প্রেম নিবেদন করে, আমি দেখি তারা খুব শরীর কেন্দ্রিক প্রেম নিবেদন করে, মানে তারা কিন্তু কেউ মন মানে আমাকে ভালোবাসছে না। আর যেই দুটো মানুষের সাথে আমি ছিলাম, সেই দুটো মানুষ আমাকে এত সাপোর্ট, ভালোবাসা সবকিছু দিয়েছে। হয়তোবা সমাজের চোখে আমার বন্ধু বান্ধব আত্মীয় ছিল সবাই, কেন তারা 7 বছর 3 বছর ছিল, কিন্তু তাদের ওই একই পরিবারের চাপ আছে। এবং আমার
প্রথম দিকে তো খুব দুঃখ লাগতো যে এটাও একটা হিপোক্রেসি, তারা ছিল পরে ছেড়ে গেল, কিন্তু এখন আমি বুঝি যে পরিবার বা সমাজের চাপ সবারই উপরেই থাকে। আমরা হয়তোবা এটার থেকে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু সবাই কি পারে? একটা ছেলে যার বাবা মা বড় করেছে, আবার এদিক থেকেও ভাবি যে তার বাবা মার তো তার উপরে দায়িত্ব থাকবেই। আমার জন্য সে সত্যি তার বাবা মা তাকে বিয়ে ইঞ্জিনিয়ার বানালো, পরে শুনছে তার একটা ট্রান্সের সাথে তার ভালোবাসা। তো তার তো শুধু ভালোবাসা নয়, সে তো পরিবার কেন্দ্রিক। এবং আমি যেই দুজনকে পেরেছি তারা দুজনেই ইউপির মানুষ, এবং আমার সাথে তারা থাকলে তাদের তাদের সাথে পরিচয় হলো কিভাবে তোমার? আমার বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমি দিল্লি আচ্ছা, বম্বে যাই সেখানে, আচ্ছা আচ্ছা। এবং আমি জানি আমার সাথে বিয়ে করলে তাদের অন্য বোনেদের তাদের বিয়ে হবে না, তাদের পরিবারের মানে অনেক রকমের স্টিগমা থাকে, যেটা আমি নিজে ফেস করেছি তাদের সাথে। এ নয় যে তারা বলল আমি ছেড়ে দিলাম, এরকম ভাবে হয়নি। আমি দেখেছি তারা কতটা তাদেরকে চাপ সহ্য করতে হয়েছে। সেই জন্য আমি ওই দিকটা এখন আর মানে ভাবিই না, কিন্তু ভালো লাগাটাকে নিয়েই বেঁচে আছি তাদের তোমার সাথে। বাঙালি কোনো ছেলের সঙ্গে কোনো অনেক প্রেম হয়েছে, কিন্তু মানে আমার মনে হয়েছে আমাকে নিয়ে চলার মতন নয়। মানে আমাকে আচ্ছা। নিয়ে চলতে গেলে তাকে খুব মানে বলছি না ভালো মানুষ হতে হবে, তাকে খুব ব্যালেন্সড হতে হবে। ঠিক আছে? ওই সারাক্ষণ মানে মানে খুব মানে আমার সাথে চলতে গেলে মানে ব্যালেন্সড হতে হবে, ওয়েল বিহেভড হতে হবে। ঠিক আছে? বাঙালি ছেলেদের মধ্যে আমি সেই জিনিসটা এখন অব্দি পাইনি। আমার যেন কোথাও মনে হয় খুব যেন মামিজ বয় হয়ে তারা আছে, আচ্ছা। মায়ের ছেলের মতন, এবং সেটা আমি ইউপি, বিহার, পাঞ্জাব ছেলেদের মধ্যে পাই। কিন্তু এই দুটো ব্যতিক্রমী তৃতীয় জনকে আমি সেই জায়গাটা দিইনি বলে হয়তোবা পাইনি। কিন্তু এখনো বলতে নেই, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। বেশ, একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে মানে খুব বড় কোনো সেলিব্রিটি তারা হয়তো আজকে নেই আর পৃথিবীতে, এরকম কেউ ট্রান্সজেন্ডার যারা হয়তো আমরা জানতে পারিনি তারা বেঁচে থাকাকালীন? দেখো, ঋতুপর্ণ ছিল, আমি অত দূরে যাব না, যিনি কিনা লিজেন্ড। ঠিক আছে? সে কাম আউট করছিল হয়তোবা, কেন কি সেই কাম আউটটা হয়তোবা তাকে নিতে পারেনি। ও যেই ধরনের হরমোনগুলো নিচ্ছিল বা সময় দিচ্ছিল না, কেন কি এই যে আমি বললাম না প্রথমেই, এটা ভীষণ হরমোন জিনিসগুলো ভীষণ অ্যাকম্পানি করতে হয় শরীরের সাথে, মনের সাথে, সময়ের সাথে, এবং একটা দীর্ঘদিনের একটা প্রসেস এই জার্নিটা। হঠকারিতা করলে কিন্তু সেটা শরীর নেয় না, মন নেয় না, এবং সেটা কিন্তু ওকে ফল দিয়েছিল, এবং ওই যে হঠকারিতার জন্য সে আজকে নেই। কিন্তু এরা তো আমাদের জীবনে লিজেন্ড। আরো অনেক আছে যাদের এখন বই বা সাহিত্য পড়লে বুঝতে পারি যে তারা নারী নিজেকে বলতে পারেনি, কারণ কি সমাজের ভয়, আমাদের লোকমহলের ভয়, সমাজ কি বলবে, মানুষ কি বলবে। কিন্তু তাদের বই বা লিটারেচার গুলো পড়লে বুঝতে পারি তাদের মধ্যে সেই সত্তাগুলো আছে। আমি তাদের নামটা এখন নিচ্ছি না, আচ্ছা। না নেওয়াটাই মনে বাঞ্ছনীয়, কারণ কি মানুষের চোখে যেই ছবিটা তাদের প্রতি হয়ে আছে সেটাই থাকুক। কিন্তু আমি সব মানুষের মধ্যে মানে অনেক মানে আমি প্রথমেই বললাম যেসব মানুষের জন্য আমি বেঁচে আছি, যাদের উপন্যাস পড়ি, যাদের গান নিয়ে আমি বেঁচে আছি, এবং তাদের গানে বলো, তাদের উপন্যাসে বলো, এতটা বেশি নারী কেন্দ্রিক একটা নারী না হলে, ঠিক আছে, এত নারীর ভাবটা অন্তত বুঝবে না। মানে প্রত্যেকটা ভাব এত বিশালভাবে বোঝা, তার ভিতরে সেই নারী সত্তা না থাকলে সেটা কোনো দিন সম্ভব না। একটা পুরুষ একটা নারীর সত্তাটাকে যে ফিল করবে, সে শরীরটাকে ফিল করতে পারে, কিন্তু নারী হয়ে জন্মানো এবং নারী সত্তাকে ফিল করা, সেটা একটা প্রকৃত নারী না হলে, মনস্ক না হলে, প্রকৃত নারী তো বলবো না, মনস্ক না হলে সেটা খুব অসম্ভব। তো এরকম অনেক মানুষ আছে যারা লিজেন্ড আমার জন্যে, এবং তাদের গান, তাদের চর্চা, তাদের সাহিত্য নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু তাদেরকে সেই সম্মান বা আমার কমিউনিটি বলে আমি দাবি করতে পারি না। কিন্তু হ্যাঁ, তাদের মধ্যে আমি বললাম ঋতুপর্ণ আছে, আরো অনেক মানুষ আছে হয়তোবা এদিক ওদিক ঘটছে, তাদেরকে আমরা বুঝতে পারি না। অনেক লেখক আছে যারা নিজেরা কাম আউট করতে পারে না, এবং তারা যদি না পারে তাদের নাম আমি নিয়ে তাদেরকে আর কোনো অপ্রস্তুত না, আমি ওই জায়গায় জন্য প্রথমেই বলবো যে এরকম কেউ যারা নেই আজকে আর হয়তো অনেকেই সেরকম আছে। যাই হোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আড্ডার, খুব বেশিক্ষণ আর দিদিকে আটকাবো না। কিন্তু একটা বিষয় এখানে একটু মানে না জেনেও থাকতে পারছি না, সেটা হচ্ছে যে এই যে একটা এত বড় সংগ্রাম লড়াই যা করে এসছো এবং করছো, চোখের জল ফেলতে হয়েছে? খুব অনেক কষ্ট ফেলেছি, পেয়েছো? অনেক ফেলেছি। চোখের জলটা মানে রিসেন্ট মানে আমার পার্টনারের চলে যাওয়াটা আমার কাছে খুব খারাপ লেগেছে। নিজেকে দেখো, আমাদের মতন মানুষদেরকে না নিজেকেই সামলাতে হয়।
কারণ কি বাবা মায়ের কাছেও গিয়ে কাঁদতে পারি না, কারণ কি তারা তো সবসময় বলেছিল এটা পূর্ণ জীবন নয়। মানে আমার হার্টটা গিয়ে আমার বাবা মা ভাই বোনের কাছে গিয়ে আমি মাথা ঝোঁকাতেও পারবো না। সেটা আমি দেখেছি অনেক মেয়েদের ক্ষেত্রে। আমার অনেক দিদিরা আছে, বিয়ে করেছে এমন ছেলেকে যে কিছুই করে না কিন্তু সে ডাক্তার। কিন্তু সেই দিদি আমাকে এখন কেঁদে কেঁদে বলে, জানিস তো আমি জীবনটাকে আরো ভালো করতে পারতাম। মা বাবা ভালো বলতো যে তুই এত তোকে বড় করলাম, তুই এটা কি ভুল করলি, এখন বুঝি কি ভুল করলাম। সেই জন্য বাড়িতে কাঁদতে পারে না, আমার কাছে কাঁদে। আমার কান্নাটাও সেটা, আমি আমার বিছানার কাছে কাছে, আমি ওর দিদির কাছেও কাঁদতে পারি না। কারণ কি আমার যখন এই বিছানাটা থাকে ও আমার কাছে খুব বন্ধু। আমার কতগুলো বিছানার পুতুল আমার কাছে বন্ধু, আমার বাবা মায়ের ছবিটা আমার কাছে বন্ধু। আর মনে তাদের কাছে আমি কনফেশন করছি, আমি বলছি না আমার অপূর্ণতা, আমার আমি আমি এটা বলছি যে আমি ভালো নেই, সে না মানে থাকাতে এক আমি সেকেন্ডের জন্য মনে হয় না যে এটা না হলে ভালো হতো, এই পথটা না 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 বাছা। না সেটা একদিনও আমি ভাবি না, কারণ কি আমি এইটার জন্যেই আমি এবং এটাকে নিয়ে আমি নিজেকে ফিল করি। ওই জন্যই হয়তো বা আবার স্বপ্ন দেখি কেউ ভালো কেউ আসবে, এই দুজনের মতন আসবে। এই যে দুটো রাজপুত্র আমার কাছে ছিল, সেই দুটো ফ্যান্টাসিময় রাজপুত্র যদি আসে, যাতে আমার তৃতীয় জনের পরিপূর্ণতাটা তারা এবং করে তাকে দেয়। থেকে যেতে হবে, মানে থেকে না, যেতে হবে মানে আমার আমার ভালোবাসাকে আমি সবসময় পূর্ণভাবে রাখতেও চাই না। আচ্ছা কারণ কি আমি তো পূর্ণভাবে কারোর সাথে বাঁধা ছিলাম না, আমাকে ধরে রাখা যায় না, এবং আমি নিজেও কোনো জায়গায় এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। সেই জন্য আমি সেই ছাড়টা তাকে দিয়েছি, এবং সেই ছাড় দিয়েছি বলেই সে আমাকে ছেড়ে যেতে পেরেছে। আমি যদি সেই ছাড়টা না দিতাম তাহলে সেও পারতো না। ও যখন আমায় বলেছিল আমার একে ভালো লাগে, আমি বললাম, হ্যাঁ তোমার ভালো লাগলে আমি তোমাকেও দেখবো ওকেও দেখবো। আর না, এটা দুটো ভাবে হয় না, তুমি তাকেই দেখো। তাহলে কি, যেহেতু এখন তোমার জীবনে এসছে, আমি তো অনেকটা 7টা বছর কাটিয়েছি তোমার সাথে। তো যাই হোক, সেরকম ভাবে আবার যে আসবে, যে আমাকে ভালো লাগবে, এবার 50-তে আর 10 বছরও যদি থাকে তাহলে তো আমার 60 হয়ে যাবে, তারপরে আর ভালো লাগার কোনো জায়গায় থাকবে বেশ না। দারুণ লাগলো আজকে তোমার সাথে কথা বলে দিদি। একদম আমারও শেষ খুব ভালো করবো লাগলো। আজকে। আর তোমার যদি সরকারের কাছে কোনো আবেদন থাকে সেটা একটু বলো। নতুন সরকার এসছে, এবং খুব খুশি হয়েছিলাম যখন আমার খুব কাছের একজন মানুষ, মানে অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা আমার খুব কাছের একজন মানুষ, যে সব সময় আমার ডাকে এসেছে, আমার পাশে থেকেছে। আমি যখন শুনেছিলাম ও শিশু সুরক্ষা এবং নারী শিশু ওই ডিপার্টমেন্টে পেয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম যে যাক, আমার সাথে ফোনেও কথা হয়েছিল, কথাও বলেছিল আমরা করব অনেক কিছু কাজ, ডেভেলপমেন্ট বোর্ডটাকে আরো বড় করে ভাববো। বাট আমি শুনলাম ওর জায়গাটা এখন ছেড়ে অন্য কেউ একজন এসছে। আমি আশাবাদী এই সরকার, কেন কি এই সরকারের হাত ধরেই আমরা এগিয়ে গেছি অনেকটা, ট্রান্সজেন্ডার মুভমেন্ট অনেকটা পেয়েছে তাদের জন্যে, এবং এই রাজ্য সরকার ট্রান্সজেন্ডারদের জন্য আরো ভালো কিছু করবে, অনেক মানুষ কাজ পাবে, জীবিকা পাবে, সর্বোপরি কমিউনিটির উন্নয়ন হবে, এবং ডেভেলপমেন্ট বোর্ড বলতে যেটা বোঝায় সেটা পরিপূরক হবে। একদম প্রকৃত উন্নয়নটা সত্যিই দরকার, কারণ দিদিদের এই লড়াই, সেটা তো ওই যে বলছি না, একদিন দুদিন বা এই একটা 1 ঘন্টা বা 8 ঘন্টার পডকাস্টে বোঝা সম্ভব নয় যে প্রতিদিন এই লড়াইটা লড়ে, যার যাপন এই লড়াইটার সঙ্গে, সে ছাড়া আপনি কেউ বুঝতে পারবো না। যাই হোক, পাশে থাকি, ভালো হোক ওনাদের, এবং এই অর্গানাইজেশনটা এগিয়ে চলুক একেবারে তুরীয় গতিতে। ভালো থেকো একদম, দিদি, আবার তোমরাও হয়তো ভালো আবার থেকো। আগামী সময় দেখা হবে। একদম দেখা ভালো। হবে।